নমস্কার। হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসের আলোচনার বিষয় হচ্ছে কেরিয়ার ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআর অধ্যাপক স্বাগতম দাস। ডক্টর স্বাগতম দাস, আপনাকে স্বাগত। নমস্কার স্যার, প্রথমে তো আমরা বলেই দিয়েছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আজকে আমাদের কথা হবে এবং তার কেরিয়ার অপশন। প্রথমেই যদি একটুখানি সহজ করে বন্ধুদেরকে বলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা ঠিক। বিজ্ঞানের অন্যান্য 5টা বিষয়ের মতোই এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শুরুটা হয়েছিল কিছু খ্যাপাটে ধরনের বৈজ্ঞানিকের একান্ত ব্যক্তিগত চিন্তার পরিসর থেকে 1950-এর দশকে, যখন সাংঘাতিক প্রতিভাবান একজন ব্রিটিশ বিজ্ঞানী অ্যালান টুরিং এই প্রশ্নটা করেন যে যন্ত্র তো একটা যন্ত্র বা যন্ত্র গণক, ক্যালকুলেটর বা তার যে অ্যানালগ ফর্ম টর্ম তখন ছিল, সে তো একটা 10 অঙ্কের সংখ্যাকে একটা 8 অঙ্কের সংখ্যা দিয়ে চোখের নিমেষে গুণ করে দিতে পারে, কিন্তু সে কি মানুষের মতো রং, ছবি, গলার আওয়াজ, আঙুলের ছাপ এসব চিনতে পারে? সে কি কোনো বিশেষ ক্ষেত্রে কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে? এই ধরনের প্রশ্নের থেকে এই প্রশ্নগুলো আস্তে আস্তে অন্যান্য কিছু সমমনস্ক বিজ্ঞানীদের মধ্যে ছড়াতে থাকে এবং একেবারেই একাডেমিক পরিসরে এই 1956 সালে ডার্টমাউথ অঞ্চলের একটা বিশেষ কনফারেন্সে প্রথম জন ম্যাকার্থি বলে একজন মার্কিন বিজ্ঞানী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটার ব্যবহার করতে শুরু করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা। এই বিষয়ের গবেষণা কখনো দারুণ এগিয়েছে, কখনো থমকেছে। তার মধ্যে নানা অন্যান্য বিষয় যেরকম স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্সের থেকে এসে এসে সেই অনেক নদী যেরকম সমুদ্রে পড়ে সেরকমভাবে সেই সব বিষয়ের অবদানও এসেছে। এই হতে হতে এখন আমরা যে দৈনন্দিন জীবনে প্রতি খণ্ড মুহূর্তে এআই কথাটা ব্যবহার করি, যেটা আমাদের মানে একাডেমিক পরিসর থেকে রিসার্চ পেপারের পাতা থেকে একেবারে কেরিয়ার প্ল্যানিং সেশনের প্রতি মুহূর্তে উঠে এসেছে, এই এআই এর সফলতম এই যে পর্যায়টা, এটাকে বলা যায় মেশিন লার্নিং। এবার মেশিন লার্নিং বা সোজা কথায় লার্নিং জিনিসটা কি? আমরা প্রত্যেকেই মানুষ শুধু না, অন্যান্য অনেক প্রজাতির পশু প্রাণীও লার্নিং সিস্টেম বা শিক্ষা তারা পায়, শিক্ষা অর্জন করে। ব্যাপারটা কিরকম? অনেকটা এরকম যে লার্নিং সিস্টেম কথাটার মানে হচ্ছে পূর্বার্জিত অভিজ্ঞতার ভিত্তিতে একটা ভবিষ্যতের একটা কোনো ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া। যন্ত্র গণক বা কম্পিউটারকে এই পূর্বার্জিত অভিজ্ঞতা দেয় কে? দেয় ডেটা বা তথ্য। তথ্য জিনিসটা কি? তথ্য হচ্ছে এই যে সাধারণ জীবনে আমরা যত মানুষ জন অন্যান্য যত রকম অবজেক্ট আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই, এই সব কিছুর বিমূর্তন। একটা কিছু বস্তু ছিল, একটা মানুষ ছিল, তাকে অনেকগুলো সংখ্যার সাহায্যে রিপ্রেজেন্ট করা হলো। আমরা প্রত্যেকেই যেরকম আমাদের দেশের যে বিশাল আধার ডেটা ব্যাংক, তাতে এক এক টুকরো তথ্য আর কি, আমাদের ডিজিটাল অস্তিত্ব আছে এখন একটা। তো এই তথ্যের ভিত্তিতে বা এই তথ্যকে বিশেষভাবে চিহ্নিত করে মেশিনকে প্রথমে দেখানো হলো, যেরকম ছোট্টবেলায় আমাদের বাবা মায়েরা একটা ছবির বইতে দেখে, দেখো এটা একটা কুকুর, এটা একটা বিড়াল, এটা একটা গন্ডার ইত্যাদি দেখালেন। তারপর একদিন রাস্তায় চলতে চলতে একটা কুকুর দেখে আমি চিনে ফেললাম যে বাবা দেখো ওটা একটা কুকুর বা ওটা একটা গন্ডার। এই যে চিনে নেওয়াটা, ঠিক একইভাবে বিশেষজ্ঞেরা, যেমন একজন বড় চিকিৎসক, তিনি হয়তো ফুসফুস বিশেষজ্ঞ, তিনি ফুসফুসের এক্স রের ছবি অনেক পেশেন্টের দেখে বলে দিলেন, আচ্ছা এরা হচ্ছে নিউমোনিয়ার পেশেন্ট, এদের টিউবারকিউলোসিস হয়েছে, এদের কোভিড জনিত নিউমোনিয়া হয়েছে ইত্যাদি। এই যেভাবে তিনি চিহ্নিত করে দিলেন, এই চিহ্নিত করা এক্স রে প্লেটগুলো একটা যন্ত্রগণকের মধ্যে যদি আমরা ডিজিটাল পদ্ধতিতে ঢুকিয়ে দিতে পারি, তখন সেই যন্ত্রগণক এই মেশিন লার্নিং নামক যে এআই এর যে অধ্যায়টার কথা আমি বলছি, এই মেশিন লার্নিং এর অ্যালগরিদমগুলো ব্যবহার করে এই বিভিন্ন নিউমোনিয়া, টিউবারকিউলোসিসের বিভিন্ন ক্লাসের সূক্ষ্ম সূক্ষ্ম তফাৎগুলো বুঝে নেবে এবং তারপর যখন একজন নতুন পেশেন্টের এক্সরে প্লেটটা সে পাবে, সেই এক্সরে প্লেটটা বিশ্লেষণ করে সে বলতে পারবে অন্তত ইনিশিয়ালি একটা ডায়াগনোসিস, যে এই এখনই নিউমোনিয়ার জন্য ওষুধ দেওয়া দরকার, না টিবির চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক মানে অন্য কোনো রকমের ওষুধ দেওয়া দরকার। অনেকটা সে প্রবাবিলিটিটা অনেকটা তার কোন দিকে একদম কোন দিকে এই অবধি ডেভেলপমেন্ট এসেছে মোটামুটি 2012 থেকে 2022-এর মধ্যে ব্যাপকভাবে। কারণ এই মেশিনগুলোকে, এই মেশিন লার্নিং অ্যালগরিদমগুলোকে শিক্ষা দিতে গেলে বা ট্রেন করতে গেলে, আমি এইমাত্র যেটা বললাম যে প্রচুর এক্সাম্পল দেখাতে হয়। প্রচুর এক্সাম্পল মানে প্রচুর ডেটা। এরা প্রচন্ড ক্ষুধার্ত তথ্য বা ডেটার জন্য, চিহ্নিতকৃত তথ্য, যে চিহ্নিতকরণটা আবার কোনো বিশেষজ্ঞ করবেন। এর পাশাপাশি এআই যত বেশি
টেক্সট ডেটা বা এই যে কথ্য ভাষা, হুম। স্পিচ, এই ধরনের অন্যান্য ধরনের এই জটিল যে যে ধরনের ডেটা আমাদের ভাষার একটা বলা যেতে পারে রিপ্রেজেন্টেটিভ, হুম। সেই ধরনের ডেটার ব্যবহারে যখন খুব পাকাপোক্ত হয়ে উঠলো, হুম। তখন বিজ্ঞানীদের মধ্যে আরেকটা চিন্তা দেখা দিল যে আমরা আমাদের মেশিনকে নির্দেশ দেব, তার জন্য আমাদের সি, সি প্লাস প্লাস, জাভা, এইসব উদ্ভট উদ্ভট ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। কেন 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 আমরা কথ্য বাংলায় নির্দেশ দিতে পারবো না, বা কথ্য ইংরাজিতে? এই চিন্তাধারা থেকে আস্তে 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 এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপ করা শুরু করলো মোটামুটি 2017 পরবর্তীকালে। ল্যাঙ্গুয়েজ মডেল অনেকদিন ধরেই ছিল, এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নামক সাবজেক্ট। কিন্তু এলএলএম এর ডেভেলপমেন্টটা একটা ক্লাইম্যাক্স বা চূড়ান্ত রূপ পেল 2022 সালের নভেম্বর মাসে, যখন ওপেন এআই চ্যাট জিপিটির প্রথম ভার্সনটা জিপিটি 3.5, যেটার ব্যাক এন্ডে রয়েছে, যেটা যেটা আসল এআই মডেলটা বা সিস্টেমটা, যেটাকে বলে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার, সেটা বাজারে আনলো। তারপর অতি দ্রুত 2-3 বছরের মধ্যে এলএলএম এর এত প্রকার মানে বিস্তৃত শাখা প্রশাখা, আস্তে আস্তে এলএলএম পরিবর্তিত হয়ে গেল ভিএলএম এ। তখন আমরা বললাম ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল। তখন সে শুধু ওই টাইপ করে টেক্সট, তার প্রশ্ন করলাম টেক্সট উত্তর দিল তা নয়, আমরা ছবি আপলোড করছি অ্যাডোব ফটোশপের কোনো একটা, বা আমরা পিডিএফ সমানে আপলোড করছি, কি আমরা মুখে বলছি, সেই স্পিচ, এই সব কিছু থেকে সে উত্তর দেওয়া শুরু করলো। ভিএলএম এ চলে গেলাম। এখন আমরা এই এলএলএমদের দ্বারা ব্যাকড বা সাহায্যপ্রাপ্ত এআই এজেন্টদের যুগে আছি। সো আমরা যে যুগে এখন আছি সেটা হচ্ছে মাল্টি এজেন্টিক এআই, যেখানে অনেক এজেন্ট একসাথে মিলে প্ল্যান করে আমাদের পারপাস সার্ভ করার মতো একটা বেশ জটিল কাজ করে, একটা কোলাবোরেটিভ কাজ করে দিচ্ছে একেবারে। একদম। এবং আমরা তো এখন জানি যেহেতু ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি কাজ হচ্ছে, ফলে অন্যান্য এরিয়াগুলোর সঙ্গেও এআই খুব সুন্দরভাবে মার্জ করে গিয়ে বা এআই কে ব্যবহার করে আরো কাজের বিস্তৃতিটা বেড়েছে। আসবো সেই সমস্ত আলোচনা বা গবেষণার জায়গায়। কিন্তু এই এআই নিয়ে পড়াশোনা কারা করতে পারে? এআই নিয়ে পড়াশোনা আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন দুরকম ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে যে ধরুন যারা কম্পিউটার সায়েন্স পড়ছেন বা ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স কি ফিজিক্স, এই ধরনের ব্রাঞ্চে ব্যাচেলার ডিগ্রি করে যারা আসছেন, তাদের যে কোহর্টটা, কম্পিউটার সায়েন্সের যত ব্যাচেলার প্রোগ্রাম আছে এখন মোটামুটি সবকটাতেই 3rd ইয়ার 4th ইয়ার অনওয়ার্ডস ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই এর বিভিন্ন ইলেকটিভ মডিউল ঢুকে গেছে। সেটা সরকারি বেসরকারি সব কলেজেই ঘটছে। একেবারে হায়ার সেকেন্ডারির পর থেকে যদি ব্যাচেলার অফ সায়েন্স বা ব্যাচেলার ডিগ্রি ডেটা সায়েন্স মাথায় রেখে করতে হয়, তার জন্য খুব স্পেশালাইজড প্রোগ্রাম এসেছে। আবার তেমনি যারা অন্যান্য বিষয়ে আসছেন, যাদের হয়তো 11-12 লেভেলে ম্যাথামেটিক্স ছিল না বা ফিজিক্স ছিল না, তারা ইকোনমিক্স পড়েছেন বা জিওগ্রাফি, হিউম্যানিটিজের বিভিন্ন কোর্স থেকে আসছেন, তারাও তাদের নিজস্ব পরিসরে এআই ব্যবহার করার জন্য বিভিন্ন ছোট ছোট ক্র্যাশ কোর্স এবং এমনকি অনলাইন ব্যাচেলার কোর্সেরও সাহায্য নিতে পারেন, যেরকম আইআইটি ম্যাড্রাসের একাধিক এরকম কোর্স আছে যেগুলোতে ঢোকা সম্ভব। আর এরপর আরো স্পেশালাইজড করলে আমাদের এখন জাতীয় শিক্ষানীতি আছে, সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় 1 বছরের মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামও আছে, সেইগুলোতে যাওয়া যেতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি কি করতে চাই, একজন ছাত্র কি করতে চান, সেইটা মাথায় রেখে তাকে চুজ করতে হবে। তিনি যদি এআই মডেল ডেভেলপ করতে চান, তার যদি লক্ষ্য হয় যে 4 বছর বাদে আমি গুগল বা মেটার আমেরিকার অফিসে বসবো, তখন তিনি যেভাবে পড়াশোনা করবেন ভার্সেস তার যদি লক্ষ্য হয় যে না, তিনি যে ডোমেনটায় পারদর্শী, তিনি হয়তো টেক্সটাইল বিজনেস করছেন, অথবা তিনি হয়তো ডাক্তারির ছাত্র, কিন্তু সেই ডোমেনেও ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এর জন্য যতটুকু এআই এর টুলস গুলো ব্যবহার করা দরকার, এবং টুলগুলো ব্যবহার করে যে রেজাল্ট গুলো পাচ্ছেন, সেই রেজাল্ট গুলোকে সাজিয়ে গুছিয়ে নিজের ডোমেন নলেজ অ্যাপ্লাই করে কিছু একটা তৈরি করা, তার জন্য অন্যরকম কোর্স আছে। কিন্তু এক নয়, মানে একদম যেটা আপনার কথা থেকে পরিষ্কার হচ্ছে যে একটা যদি ক্রিয়েটর হয়, একটা ইউজার, যারা ক্রিয়েট করবে তাদের জন্য একরকম পিওর সায়েন্স বা কম্পিউটার এই বেস একটা, আর যারা ইউজার হবে তারা যে কোনো ফিল্ডেরই ইউজার হতে পারে, তার নিজস্ব ডোমেনে কি পারপাসটা সেটা বুঝে নিয়ে সে তার মতো কোর্স করতে পারে। আচ্ছা, এবার যে এই কোর্সগুলোর কথা বললেন, এই কোর্সগুলো মূলত তো সবগুলোই বললেন ধরুন 6 মাস বা 1 বছরের কোর্স। যারা ইউজার, স্পেশালি যারা ক্রিয়েটর, তারা তো ধরুন একেবারে ইঞ্জিনিয়ারিং এর সঙ্গেই এটা করছে, সেটা ধরুন বিটেকের সঙ্গে বা বিইর সঙ্গে তারা হয়তো একটা ঐচ্ছিক বিষয় পাচ্ছে বা 2টো সেমিস্টারও হয়তো কোথাও পাচ্ছেন।
পাক, হুম। তাহলে বিটেক বা বিই হলো। তারপরে সে যদি মনে করে মাস্টার্স এর ক্ষেত্রে, এমটেক বা এমির ক্ষেত্রে সে যদি মনে করে যে আমি এআইটা আমার খুব পছন্দ হয়েছে, এই ডোমেনেই আমি থাকবো, স্পেশালি এর ওপর আমি স্পেশালাইজেশন করব, তার স্কোপ কি রয়েছে? অবশ্যই রয়েছে। মাস্টার্স প্রোগ্রাম বিশেষ করে এখন প্রচুর নতুন নতুন এই ধরনের প্রোগ্রাম হচ্ছে। যেমন আমি বলতে পারি যে ভারতবর্ষের একটা অন্যতম খুব গুরুত্বপূর্ণ এআই কোর্স হচ্ছে কোটাক আইআইএসসির হাত ধরাধরি করে, মানে ওদের কোলাবোরেশনের ফলে। কোটাক একটা প্রাইভেট সেক্টর, আইআইএসসি ব্যাঙ্গালোর সাংঘাতিক উন্নত একটা হুম, ইনস্টিটিউট, এদের দুজনের কোলাবোরেশনের একটা প্রোগ্রাম রয়েছে যেটা হচ্ছে এই এমটেক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরনের। হুম, এই প্রোগ্রামটা স্ট্যান্ডার্ড এমটেক প্রোগ্রাম। এর এন্ট্রিটা সাধারণত গেট পরীক্ষার যে স্কোর তার ভিত্তিতে এবং আইআইএসসি নিজস্ব পরীক্ষা এবং ইন্টারভিউ এর ভিত্তিতে হয়ে থাকে আর কি। গেটের আচ্ছা। একটা আপার কাট অফ থাকে, তার নিচে আইআইএসসি ওইভাবে নেয়। হুম, এটা যেরকম একটা ডেডিকেটেড মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, তেমনি মাস্টার্স ডিগ্রি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইআইটি হায়দ্রাবাদে রয়েছে, আইআইটি মান্ডিতে রয়েছে, আইআইটি খড়গপুরেও রয়েছে। হুম, হুম, মোটামুটি সমস্ত আইআইটি একটা করে মাস্টার্স একদম। ডিগ্রি প্রোগ্রাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্সে চালু করে রেখেছে, যেটা 2 ইয়ার স্ট্যান্ডার্ড মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, 4টে সেমিস্টারে হচ্ছে। 4টে সেমেস্টারে হচ্ছে। এছাড়া কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে জাতীয় শিক্ষানীতির জন্য 4 বছরের ডিগ্রি প্রোগ্রাম ক্রমশ আসছে। এবং আমি নিজে যে ইনস্টিটিউটের প্রতিনিধিত্ব করছি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটা অত্যন্ত একটা বিখ্যাত প্রতিষ্ঠান একদম, নিশ্চয়ই। অঙ্ক এবং সংখ্যাতত্ত্ব বা স্ট্যাটিস্টিক্সের গবেষণায়, কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটও খুব রিসেন্টলি একটা প্রোগ্রাম লঞ্চ করেছে যেটার নাম ব্যাচেলর ইন স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্সেস, বিএসডিএস। এটা একটা 4 বছরের ব্যাচেলার্স ডিগ্রি প্রোগ্রাম। হুম, এই ব্যাচেলার্স ডিগ্রি প্রোগ্রামটার যে এন্ট্রান্সটা, আইএসআই এন্ট্রান্স পরীক্ষা খুব কুখ্যাত আর কি, তার অঙ্ক খুবই শক্ত এবং বিস্ট্যাট এমস্ট্যাট, হ্যাঁ। ম্যাথ এমস্ট্যাটের যে ধরনের প্রশ্ন বা যে ওই যে পরীক্ষাটা হয় ওর বাইরে একটা চ্যানেল করে এই বিএসডিএস প্রোগ্রামে, বিশেষ করে যারা এই ধরনের কেরিয়ার আপগ্রেডেশন চান বা এআই তে কাজ করতে চান ভবিষ্যতে, তাদের কথা মাথায় রেখে একটা এই প্রোগ্রামের এন্ট্রান্সটা হয় যেই মেইনসের স্কোর এবং সিইউইটি বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যে পরীক্ষাটা, তার ইংলিশ আর ম্যাথামেটিক্সের স্কোরের ভিত্তিতে। আচ্ছা। বিএসডিএস কোর্স চলছে, আমরা অলরেডি সেকেন্ড ইয়ারে আছি, আর এই বছরও নেওয়া হচ্ছে। এর ফর্ম ইত্যাদি ওই মার্চ এপ্রিল হ্যাঁ, পাওয়া যায়, আমাদের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন সমস্ত। তো এইটা যেরকম একটা স্পেশালাইজড প্রোগ্রাম, কিন্তু 4 বছর অন্তে সে বেরিয়ে যদি আরো স্পেশালাইজেশন করতে চায়, বাই দ্য ওয়ে, মানে 4 বছর মানে এখানে কিন্তু ওই 3 বছরেও একটা এক্সিট পাওয়া যায়। হ্যাঁ, বিএসডিএস 4 বছর করলে সে পাচ্ছে অনার্স, আর 3 বছরে এক্সিট নিলে সে অনার্সটা Graduate। পাচ্ছে না, নর্মাল গ্র্যাজুয়েট হচ্ছে। হ্যাঁ। কিন্তু 4 বছর বাদে সে যদি আরো স্পেশালাইজড কোনো কারিকুলামে যেতে চায়, তার জন্য কিন্তু অলরেডি বিভিন্ন সংস্থা 1 বছরের মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম এই বছরের মাঝামাঝি থেকে লঞ্চ করছে। কারণ 2027 মোটামুটি এই ধরনের 4 বছরের প্রোগ্রামের শেষ গ্র্যাজুয়েটরা হবে। বেরোতে শুরু করবে। হ্যাঁ, তো এই 1 বছরের গ্র্যাজুয়েশন, যেরকম কলকাতাতেই একটা খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম লঞ্চ হতে চলেছে, ফ্রন্টিয়ার্স ইন ইন্টেলিজেন্স অ্যান্ড অটোনমাস এজেন্টস বলে। এই ধরনের উদ্যোগগুলো বিভিন্ন সেক্টর থেকে অনেক সময়, মানে প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টরের কোলাবোরেশনের মাধ্যমে উঠে আসছে, এখন তো মৌ স্বাক্ষর করে অনেক ইনস্টিটিউট। স্বাক্ষর করে প্রচুর হচ্ছে। এবং আমি যেরকম বললাম যে কোটাক আইআইএসসি, ঠিক একইভাবে আইআইটি ম্যাড্রাসের ডেডিকেটেড প্রোগ্রাম আছে দুটো, যে দুটো প্রোগ্রামে অ্যাকচুয়ালি তার মধ্যে যেটা মানে ব্যাচেলার ইন ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্যাচেলার ইন ম্যানেজমেন্ট অ্যান্ড ডেটা সায়েন্স, এই প্রোগ্রামগুলো 4 বছরের সম্পূর্ণ অনলাইন কোর্স। আচ্ছা। আমরা দেখছি আমাদের কাছে ইন্টার্নশিপের জন্য যে ছাত্রীরা আসছে, তাদের কেউ একজন আমায় এসে বললো যে স্যার আমি এরকম যাদবপুরের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়ি, আমি আবার আইআইটি ম্যাড্রাসেও বিএস এর ছাত্র, মানে সাইমেন্টেনিয়াসলি দুটো ব্যাচেলার ডিগ্রি একসাথে করছে। এটাতে করতে কোনো অসুবিধা এটা নেই তো? করতে কোনো অসুবিধে আপাত দৃষ্টিতে হচ্ছে না। তার কারণ ক্লাসরুমের পড়াশোনার পাশাপাশি রাত্রিবেলা বসে তাদের এনার্জি লেভেল অনেক বেশি, তারা ওই অনলাইন কোর্স থেকেও বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখছে, করছে ইত্যাদি। এইবার আসি, মানে এগুলো তো হচ্ছে আপনি যেটা বললেন যে প্রথম দলটা যারা এআই কে মানে একেবারে এআই এর খুব গভীরে ঢুকবে, ডেভেলপ করবে, ক্রিয়েট করবে ইত্যাদি। দ্বিতীয় দলটার ক্ষেত্রে সোয়াম এবং এনপিটেল এর কথা আপনারা নিশ্চয়ই জানেন বা অনেকেই দর্শকদের মধ্যে নিশ্চয়ই শুনে থাকবেন। সোয়াম এবং এনপিটেলে প্রচুর এই ধরনের কোর্স আছে যেখানে খুবই ন্যূনতম একটা রেজিস্ট্রেশন ফির ভিত্তিতে অনলাইন ই লার্নিং, অনলাইন লেকচার্স, তার সার্টিফিকেশন ইত্যাদি সবই পাওয়া যায়। সুতরাং আজকে যদি কেউ মনে করেন যে তিনি
হয়তো একটা সম্পূর্ণ অন্য ডোমেনে আছেন, কিন্তু তার ডোমেনে তিনি দেখছেন যে এআই এর প্রয়োগ বাড়ছে। ধরা যাক ফিল্ম ফটোগ্রাফিতে এখন এআই এর ব্যাপক প্রয়োগ, ফিল্ম এডিটিং, এই ধরনের একটা খুব অর্থোগোনাল বিষয় যেটার সঙ্গে এই কম্পিউটার সায়েন্সের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু সেখানে এই ধরনের এআই রিলেটেড টুলস অ্যান্ড টেকনিক্স এর ব্যাপার ক্রমশ বাড়ছে। তিনি এরকম একটা স্পেশালাইজড কোর্স কিন্তু এনপিটেল থেকে করতে পারেন, ইনিশিয়ালি একটা গ্রস কোর্স করতে পারেন, তারপর আরো স্পেশালাইজড কোর্স। এবং এই কোর্সগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি তার সময়, তার চাকরি, তার দৈনন্দিন যা ব্যস্ততা বজায় রেখে এটা করতে পারেন। কারণ রেকর্ডেড ক্লাস থাকছে, রেকর্ডেড ক্লাস আওয়ার্স থাকছে, লেকচার থাকছে, সেগুলো ডাউনলোড করে শুনতে পারেন। এইবার তিনি যদি খুব ইন্টারেস্ট পেয়ে যান এবং মনে করেন যে আমি আরো একটু শিখবো, তখন তিনি এরকম একটা আইআইটি ম্যাড্রাসের 1 year সার্টিফিকেশন প্রোগ্রাম রয়েছে। এখন যেটা দাঁড়িয়ে, আগে লোকজনের ধারণা ছিল, যেটা খুব ফ্র্যাঙ্ক, আগে লোকজনের ধারণা ছিল যে ওরে বাবা, এটাতে ঢুকতে গেলে তো প্রচুর প্রোগ্রামিং করতে হবে আর কি, সারাদিন কিবোর্ড খটখট করে কোড লিখতে হবে। কিন্তু এখন এই কোডেক্স ইত্যাদি অটোমেটিক এজেন্ট বেসড কোডাররা এত বেশি পরিমাণে ডেভেলপড হয়েছে যে মানুষকে, কিন্তু মানুষের ভূমিকাটা, মানুষ মানে যে মানুষ এই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করছে, সেই মানুষের ভূমিকাটা অনেকটা মেন্টরের মতো। আমি যেরকম 5টা ছাত্রকে বলে দিলাম যে তুমি এটা করো, তুমি ওটা করো, এই নির্দেশটুকু দিলাম, তারা তাদের মতো করে নিল। এখন এআই এজেন্টগুলো ওই ছাত্রদের ভূমিকাটা পালন করছে। আর কোডার, ওই জন্য দেখবেন এখন আইআইটি ম্যাড্রাস এবং অন্যান্য বহু জায়গাতে, আমার ধারণা বিটস পিলানিও এর মধ্যে আছে, ওদের ওই নো কোড এআই প্রোগ্রাম বলে কিছু কিছু ছোট ছোট ক্র্যাশ কোর্স লঞ্চ হয়। ঠিক আছে, নো কোড এআই মানে হচ্ছে যে সম্পূর্ণ অন্য ডোমেন থেকে আসছে, কোডিং এর নামেই ভয় পায়, প্রোগ্রামিং ওই ভয়টা সম্পূর্ণ কেটে যাচ্ছে। এবং সে কিন্তু ওই নো কোড এআই এর সূত্রে এমন অনেক কিছু শিখে ফেলছে যেগুলো তার নিজস্ব যে ডোমেন, সেই ডোমেনটাকে অনেক এনরিচ করছে। একদম ঠিক আছে। এবং আরেকটা জিনিস এর সঙ্গে সঙ্গে যেটা বলতে হয়, যে একটা কর্মসংস্থানের দিকও তো থাকে। মানে ধরুন যারা ব্যাচেলার্স ডিগ্রি করছে বা যারা এই 4 years এর কারিকুলামে আসছে, তাদের তো মনে রাখতে হবে যে এটাকে আমি ভবিষ্যতে কাজে লাগাবো। সেখানে যদি মানে একদম প্রাতিষ্ঠানিক দিক থেকে একটা ক্যাম্পাসিং বা একটা চাকরির জায়গাটা দেখি, তাহলে এই কোন কোন ক্ষেত্রগুলোকে কভার করছে এই মুহূর্তে এআই, এই কোর্সগুলো করে? এআই এখন এমন একটা শব্দ যেটা মোটামুটি যত রকম চাকুরির ক্ষেত্র আছে, যে জায়গাগুলোতে ব্যবসা হয়, বিজনেস হয়, ইনভেস্টরদের অত্যন্ত প্রিয় শব্দ হচ্ছে এআই। এআই টুলস ব্যবহার করে কোনো কিছু করা হচ্ছে, এটা না দেখাতে পারলে সেই কোম্পানি কিন্তু যথেষ্ট বাজার পাবে না, মানে মূলধনও পাবে না, বাজারও পাবে। ফলে এআই সব জায়গাতে ঢুকছে। কিছু জায়গায় হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু বহু জায়গাতেই এর কন্টেক্সচুয়ালিটি অব্যাহত। এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বেশ কিছু চাকরি অবশ্যই বিলুপ্ত হবে। প্রত্যেক শিল্প বিপ্লবের সময় এটা হয়ে এসছে, প্রত্যেক প্রযুক্তিগত বড় বিপ্লবের সময় এটা হয়ে এসছে। যখন অটোমেশন ভারতবর্ষে প্রথম কম্পিউটার আসছিল, তখনও লোকজনের মানে ধারণা ছিল এবার সবার চাকরি চলে যাবে। তারপর কি হলো? প্রচুর নতুন ধরনের চাকরি তৈরি হলো। এই এআই সংক্রান্ত আজকের বিপ্লবটাও অনেকটা এরকমই, যে ঢেউ আসছে, এবার ঢেউটাকে আপনি যদি সঠিকভাবে কবজা করতে পারেন, তাহলে আপনি ঢেউয়ের উপরে সার্ফিংও করতে পারবেন। একইভাবে আজকে যে নতুন ধরনের চাকরিগুলো উঠে আসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডেটা অ্যানোটেটর। ভারতবর্ষে 25টার বেশি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, 700-র বেশি ডায়ালেক্ট আছে, কথ্যভঙ্গি। এই এআই যখন মানুষের ভাষা শুনে বুঝবে, তখন তো এই যে বিপুল পরিমাণ ভাষার কথ্যভঙ্গি, এই যে ডিজিটাইজড ডেটা, এই প্ল্যাটফর্মটাই তো তৈরি করতে প্রচুর ম্যান পাওয়ার লাগবে, সত্যিকারের মানুষ লাগবে যারা কি ওই ভাষা সংগ্রহ করবে। এবং আপনি যেটা বলেন যে ইনপুটটা দেওয়ার যে, রাইট, ডেটা হচ্ছে তেল আর এআই হচ্ছে ইঞ্জিন। তা তেলের যোগানটা তো আমাকে আগে নিশ্চিত করতে হবে, তার জন্য আমার প্রচুর মানুষ চাই, গভর্নমেন্টের চাই, বিভিন্ন সংস্থার চাই। ডেটা অ্যানোটেটর, ডেটা ক্লিনার, ডেটা অডিটর, এইগুলো খুব নতুন ধরনের জব। ফরওয়ার্ড ডিপ্লয়েড এআই ইঞ্জিনিয়ার, এমন একজন যে গিয়ে ক্লায়েন্টের সাইটে বসে তার সাথে কথা, ডোমেন এক্সপার্টাইজটাকে জেনারেল ব্ল্যাক বক্স এআই এর সাথে মিক্স করতে না পারলে কোনো লাভ নেই। এবার ডোমেন এক্সপার্টাইজ মারাত্মক জিনিস, মানে এআই এর সিদ্ধান্তগুলো কিন্তু যেগুলো আমরা এই সমস্ত মানে কম্পিউটার সায়েন্সের লোকেরা জেনারেলি ডেভেলপ করি, সেগুলো খুব জেনারেল। এবার ওই জেনারেলটাকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিভাবে মডিফাই করবেন, তো তার জন্য এই ফরওয়ার্ড ডিপ্লয়েড এআই ইঞ্জিনিয়ার একটা খুব ইম্পর্টেন্ট জব, যেটা ভবিষ্যতে আসতে চলেছে। একইভাবে এআই ফরেনসিক্স, এই যে এখন যে যত বড় বড় অটোনমাস সিস্টেম যত তৈরি হবে না, ব্যাংক থেকে রেলওয়ে রিজার্ভেশন থেকে, যেখানে যেখানে আপনার পাবলিক সার্ভিস দেওয়ার ব্যাপার রয়েছে,
তত সেই সিস্টেমগুলো হ্যাক হওয়ার চান্সেস বাড়বে, মিস ইউজ হওয়ার, হ্যাকাররা একদম মুখিয়ে আছে। একদম এবার যদি হ্যাক হয়, যদি ফ্রডুলেন্ট কেস হয়, তখন ডিজিটাল ফরেনসিক্সটা কারা করবে? একদম এই নিয়ে আমরা কথা এই। বলবো, কিন্তু সঙ্গে আমাদের বন্ধু রয়েছে, তার সঙ্গে কথা বলি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, এবং আপনার প্রশ্নটা ঠিক কি? না, কোনোভাবে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে এইভাবে নতুন চাকরির, প্রচুর নতুন ধরনের চাকরি তৈরি হচ্ছে। এই বিষয়গুলো মাথায় রেখে পাঠ্যক্রমগুলোকেও সেইভাবে ডিজাইন করতে হবে। এবং আরেকটা জিনিস বলি, যেটা আমার বলা উচিত, সেটা হচ্ছে যে পাঠ্যক্রম এখন কিন্তু আর ওই ইউনিল্যাটারাল, যে আমি বললাম প্রচুর অনলাইন কোর্সের কথা, কিন্তু যেগুলো খুব সিরিয়াস কলেজে গিয়ে শেখার ব্যাপার, সেখানেও ইন্টার্নশিপের জন্য একটা বিস্তর জায়গা কোর্সের মধ্যে রাখতে হবে। শুধু মাস্টারমশাইদের লেকচার শুনলাম কি একটা অ্যাসাইনমেন্ট করে জমা দিলাম, তার পাশাপাশি সত্যিকারের একটা কোম্পানিতে গিয়ে কিছুদিন রইলাম, মানে হাতে কলমে কাজ, হাতে কলমে সেখানে কাজটা শিখলাম অ্যাজ অ্যান ইন্টার্ন। এই ইন্টার্নশিপের পরিধিটা ক্রমশ বাড়াতে হবে। এবং curriculum। ইন্টার্নশিপ করলে সেই জায়গাটা যে কি কাজ হয়, আলটিমেটলি কি করতে হয়, এবং করতে গিয়ে কি সমস্যা মানে ফেস করতে হয়, সেই জায়গাটা তো সে হাতে কলমে সমাধান একদম, করতে পারবে। একদম। এবং আরেকটা জিনিস আমার বারবার মনে হচ্ছিল কথা প্রসঙ্গে, সেটা হচ্ছে যে এই যে আপনি বলছেন যে এতগুলো ভাষা জানতে হবে বা এতগুলো জিনিসকে আপলোড করতে হবে, তারপরে হয়তো সেই জায়গাটা আমরা ফিডব্যাক পাবো। শুধু একটা ভাষা নয়, এআই তো অনেক ইনফরমেশনই আমাদের দেয়, এবং বহু ইনফরমেশন, খুব ক্রিটিক্যাল ইনফরমেশন আমাদের ক্রস চেকও করতে হয়। কারণ ক্রস চেক না করে আমরা এমন কিছু জায়গায় দুম করে এআই দিয়েছে বলেই সেটাকে আমরা প্রডিউস করতে পারি না। সঙ্গে বন্ধু আছেন, দেখে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, এবং আপনার প্রশ্নটা ঠিক কি বলুন। নমস্কার, আমি ডক্টর পারমিতা পালিত বলছি। আমি একজন সায়েন্টিস্ট হিসেবে গত 15 বছর ধরে কাজ করেছি। সুতরাং যাকে বলে প্রি এবং পোস্ট এআই যুগেও কাজ করছি, এবং একই সঙ্গে আমি একটি স্কুলের প্রিন্সিপাল। প্রথমত আপনাদের ধন্যবাদ জানাই এরকম একটি বিষয়কে এত সাবলীল ভাবে এবং সময়োপযোগী ভাবে পরিবেশনা করার জন্যে। একটাই প্রশ্ন, মানে এটা আপনি বুঝবেন একজন শিক্ষিকা হিসেবে বা শিক্ষয়িত্রী হিসেবে আমার উপলব্ধি যে মোস্ট অফ দ্য কেসেস আমরা কি দেখছি যে যে সমস্ত সুযোগগুলো তৈরি হচ্ছে, ইভেন আজকের এই এআই এর যুগে অনেক ক্ষেত্রেই বাবা মারা বলেন যে সেটা প্রথম দশের জন্য ম্যাডাম। তাহলে যারা মিডিওকার, যারা আমাদের হয়তো ওই পর্যায়ের মেধার জায়গায় যাচ্ছে না, তারা কিভাবে আজকের এই এআই এর যুগে এটার সঙ্গে কোপ আপ করবে, এক নম্বর। আর দ্বিতীয়ত আরেকটি আমি এটা মন্তব্য করব, মানে অনেক ক্ষেত্রেই আমরা শুনি যে বায়োলজিক্যাল সায়েন্সেস, এখন যেহেতু এটা অপশনে দেয় কম্পিউটার সায়েন্সের সঙ্গে বায়োলজিক্যাল সায়েন্সেস, তো বায়োলজি পড়তে গেলে কম্পিউটার লাগে না, বা বায়োলজি পড়লে বাবা আমি ভবিষ্যতে এআই নিয়ে কাজ করতে পারবো না। এই ধারণাটা একদম ভুল। এবং আপনি নিশ্চয়ই জানবেন যে এখন বায়োলজি বলতে আমরা যেটা বুঝি তার মধ্যে ভীষণভাবে বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, যে কোনো ফিল্ডেই যান না কেন, তাতে আমাদের কম্পিউটার বা এআই এর কিন্তু একদম। প্রয়োগ রয়েছে, কোডিং এর প্রয়োগ রয়েছে। তাই এই বিষয়টাও একটুখানি নিশ্চয় include করলে নিশ্চয়, ভালো হয়। আপনার প্রশ্ন বুঝতে পারা গেছে, ধন্যবাদ। সঙ্গে থাকুন। উনি দুটো প্রশ্ন করেছেন একেবারে। তার প্রথমটা খুবই মানে হ্যাঁ। কন্টেক্সচুয়াল প্রশ্ন, যে দেখুন আমি প্রথমেই যেটা বললাম, যে যারা এআই এই বিশাল বিশাল মডেল ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করতে চান, যারা ধরা যাক যে ওই মেটা বা ফেসবুক বা অ্যামাজনের সদর দপ্তরে বসে কাজ করতে চান, সেই জায়গাটা কিন্তু সত্যি খুবই কম্পিটিটিভ, এবং সেই জায়গার যে পে অফ সেগুলো সাংঘাতিক বেশি, ফলে মানুষের একটা সেখানে যাওয়ার টেন্ডেন্সি থাকবেই। সেইটার অ্যাপ্রোচ করার জন্য কম্পিউটার সায়েন্স, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্পেশালাইজড কোর্স এবং ম্যাথামেটিক্সে একটা ভালো রকম দখল ইত্যাদি। কিন্তু এর বাইরেও একটা বিশাল জায়গা রয়েছে যেখানেও প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। এবং আমি যেটা বারবার বলছি, যে একজন নন সায়েন্স পার্সন বা নন সিএস পার্সন, যিনি হয়তো আপনিই বললেন মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি পড়েছেন, প্রতিটি পদে পদে তার যে ডেটা বা রেজাল্ট, তিনি যে ধরনের রেজাল্ট দেখতে অভ্যস্ত, তিনি যে ল্যাবরেটরি নোটবুকটা বানাচ্ছেন, এখন সেগুলো আস্তে আস্তে সব ড্যাশবোর্ড, স্টোরি বোর্ডে পাল্টে যাচ্ছে। খুব সুন্দর সুন্দর ভিজুয়ালাইজেশন আসছে, যেগুলো তাকে ভবিষ্যতে অনেক দূর অব্দি নিয়ে যেতে পারে। তিনি একটা পেপার পাবলিশ করতে পারেন চাইলে, ব্যাচেলারে পড়তে। এবং আমাদের এই আলোচনাটাও ছিল প্রথম থেকেই যে এত কোর্স রয়েছে, সেটা আপনি বলছিলেন যে কোর্সগুলো করলে যে মিডিওকার স্টুডেন্টগুলোর কথা বলা হচ্ছে, তারাও কিন্তু তাদেরকে ওই জায়গাটায় মানে আপলিফট করতে পারে। দেখুন মিডিওকার, মানে এই মিডিওকার ব্যাপারটা সত্যি নয়, নয় প্রত্যেকেরই ভেতরে কিছু না কিছু খুব ভালো দিকে একদম, যাওয়ার অবশ্যই। প্রতিভা থাকেই।
তো আমরা যাদের হয়তো এরকম হতে পারে যে একটা জায়গায় যাওয়ার জন্য প্রচন্ড কম্পিটিশন, 10 জনের জায়গা সেখানে যদি 1 লক্ষ লোক ঝাঁপিয়ে পড়ে, একদম। তখন একটা মারপিট বাঁধবেই, কম্পিটিশন বাঁধবেই। কিন্তু ওই 10 জনের বাইরে যারা বিভিন্ন দিকে চলে গেল, তারা কি তাহলে যোগ্য নয়? না, অবশ্যই। এই প্রশ্নটা উঠবে। ফলে মিডিওকারের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যারা অন্যান্য বিভিন্ন বিষয়ে যাচ্ছেন তাদেরও ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লিটারেসিটা এখন প্রচন্ড জরুরি। এআই কিন্তু সত্যি কথা বলতে কোনো ম্যাজিক নয়। এআইতে কিছু জিনিস ফিট করে দিলে আমার দুর্ধর্ষ রেজাল্ট বেরিয়ে এলো, ব্যাপারটা এরকম নয়। এআই হচ্ছে, আমি যে উদাহরণটা বারবার দিই, সেই ইসপের ফেবলসে যে গল্পটা ছিল, যেটা পাখি মুখে করে পাথর এনে এনে ফেলছে আর জলটা পাথরের জন্য ক্রমশ উপরে উঠে আসছে, ওই পাখিটার ঠোঁটে যদি একটা স্ট্র থাকতো তাহলে ও শুরুত করে জলটা নিমেষে টেনে নিত। এআই অনেকটা ওই স্ট্রটার মতো। সেটা কি সেভ করছে? আপনার বিপুল পরিমাণ সময় এবং উদ্যম, এফর্ট সেভ করে দিচ্ছে। তার ফলে আপনি আপনার যে নিজস্ব ডোমেন, যে ডোমেনটা আপনার ভালো লাগে, আপনার সিএস পড়তে, কম্পিউটার সায়েন্স পড়তে নাই ভালো লাগতে পারে, আপনার বায়োলজি পড়তে অত্যন্ত বেশি ভালো লাগতে পারে, বায়োলজিতে আপনি কত তাড়াতাড়ি কত দ্রুত এগোবেন, জ্ঞান অর্জন করবেন, সেই জিনিসটাকে প্রচন্ড ত্বরণ দিচ্ছে বা অ্যাক্সিলারেট করছে এআই। একদম। এইভাবে দেখতে হবে আমাদের। মানে এটাই, আমরা আলোচনার প্রায় আমাদের শেষের দিকে পৌঁছে গেছি, এবং এই জায়গাটায় জানতে চাইবো যে ভবিষ্যতে যারা এআই কে নিয়ে এগোতে চাইছে ক্যারিয়ার অপশন হিসেবে, তাদের জন্য ঠিক মানে কি বার্তা দেবেন? এআই কে যারা কেরিয়ার অপশন হিসেবে নিয়ে এগোতে চাইছে তাদের জন্য আমি সবচেয়ে প্রথম এই বার্তা দেব যে অঙ্ক, বেসিক ম্যাথামেটিক্স, যেটা ক্লাস 10 এবং 11 লেভেল এবং তারপরেও বিশেষ করে লিনিয়ার অ্যালজেব্রা এবং ক্যালকুলাস এবং মিনিমাম স্ট্যাটিস্টিক্স, এই দুটো বিষয় বহু পুরনো, এআই এর থেকে এরা বহু শত বছর পুরনো বেসিক্যালি। এই দুটো বিষয়কে কোনোভাবে নেগলেক্ট করা যাবে না। এইগুলোর, এই অঙ্কের একটা জরুরি ভিত্তি না থাকলে ভবিষ্যতে যে টেকনোলজি আসুক, যে প্রযুক্তি আসুক, তার সঙ্গে কিন্তু খাপ খাইয়ে নেওয়া যাবে না। অঙ্ক যারা খুব ভালো করে, অঙ্কের প্রতি যাদের একটা ন্যাচারাল ফ্লেয়ার আছে, তাদের পক্ষে এআই এর এই বিশাল স্রোতের ওপর একেবারে রাইড করে সার্ফিং করা এবং এটাকে বাগে আনা সবচেয়ে সহজ হবে। একদম। এইটুকু বলবো। অনেক অনেক ধন্যবাদ এত সহজভাবে, এত সুন্দরভাবে এআই বিষয়টাকে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ স্যার। অবশ্যই হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আগামী সপ্তাহে ফিরবো এরকম নতুন বিষয় নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকুন, এআই কে জীবনের একটা সঙ্গী করে তুলুন। আশা করি সেটা উপকারেই আসবে সকলের। আর অবশ্যই সবসময় সঙ্গে রাখতেই হবে কলকাতা দূরদর্শনকে। নমস্কার।